শুরু হলো হজ যাত্রা। সৌদি আরবের উদ্দেশ্যে সকাল থেকে ছেড়ে গেছে দুটি ফ্লাইট। ইনশাআল্লাহ সরকারি ব্যবস্থাপনা এবার আমরা যাচ্ছি, এবার যাচ্ছি আপা আমাকে নিয়ে। তো এখন পর্যন্ত ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, আমার বারবার যেতে ইচ্ছা করে। আসলে জীবনের একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল অনেক ছোটকাল থেকে, আজকে এসে স্বপ্নটা পূরণ হচ্ছে। আল্লাহর ওয়াস্তে কাবাঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি, আমি মহা খুশি। অনেকের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, অনিয়ম হলে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। আসলে এইটুক একটা উদ্বিগ্নতা আমাদের রয়ে গেছে, ভিসা আমরা পাইনি 259 মতো। কোন অনিয়ম পাইলে যার বিরুদ্ধে হবে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য সার্বিকভাবেই প্রস্তুত ইনশাল্লাহ, মানসিক দিক থেকে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধীদের পুনর্বাসিত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করতে চেয়েছিলেন জিয়াউর রহমান। জাতীয় শোক দিবসের স্মরণ সভায় প্রধানমন্ত্রী। মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়াকে 23 দিন পর তুলে দেওয়া হলো মায়ের কাছে। এবার কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে পড়ে আরেক শিশু গুলিবিদ্ধ। মাদারীপুরে দুই স্কুল ছাত্রীকে নির্যাতন করে হত্যা ঘটনার প্রতিবাদও করতে দেয়নি পুলিশ। ব্যানার ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করেছে শিক্ষক শিক্ষার্থীদের। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়িতে বেড়েছে জনদুর্ভোগ। দায়সারা কাজকে কারণ বলছেন নগর পরিকল্পনাবিদরা। সাময়িক দুর্ভোগ মেনে নেয়ার অনুরোধ বাসার। এবং সিলেটে আফগানিস্তানকে 1-0 গোলে হারিয়ে কিশোর সাফ চ্যাম্পিয়নশিপের স্বপ্নের ফাইনালে বাংলাদেশ। শুরু হলো হজ যাত্রা। সকালে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। প্রথম দফায় হজে গেছেন 418 জন যাত্রী। পরে দুপুরে 419 জন যাত্রী নিয়ে ছেড়ে যায় দ্বিতীয় ফ্লাইট। এদিকে হজ যাত্রীদের ভিসা পাওয়া নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। হজ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের আশা সৌদি দূতাবাসের কারিগরি সমস্যা অচিরেই দূর হবে। এদিকে হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী। 2 খণ্ড সেলাইবিহীন কাপড় বা এহরাম পরে যারা প্রথমবারের মতো হজে যাচ্ছেন আর যাদের এটি একাধিকবারের হজ যাত্রা, তাদের সবার মধ্যেই দেখা গেছে সমান আবেগ, সমান উচ্ছ্বাস। মাত্র ঘণ্টা 7 অপেক্ষা, তারপরেই যে কিবলার দিকে এতদিন মুখ করে নামাজ পড়েছেন সে কাবার দেশে, যে মহামানবের প্রেমে দরুদ পড়েছেন সে নবীজির রওজার পবিত্র ভূমিতে পদার্পণ। সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া প্রথম ফ্লাইটের 419 জনের মধ্যে অনেকেই সৌদি আরবে গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থাপনা কাঙ্ক্ষিত মানের হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। জীবনের একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল অনেক ছোটকাল থেকে, আজকে এসে স্বপ্নটা পূরণ হচ্ছে। অন্তর থেকে আমার ওই দেশটাকে এত মহব্বত লাগে, বারবার যেতে ইচ্ছা করে। সবার জন্য আমার ওখানে সালাম দেওয়ার ইচ্ছা আছে। আল্লাহর ওয়াস্তে কাবাঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি, আমি মহা খুশি। আশ্বাস পাচ্ছি যা হয়তো ভালো না হলেও ভালোভাবে শেষ করতে হবে, কারণ আমি একটা আশা করছি আল্লাহর গত্তা দেখার জন্য। প্রথম ফ্লাইটের হজ যাত্রীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তারা হজ যাত্রা নির্বিঘ্ন হওয়ার আশ্বাস দিলেও প্রথম ফ্লাইটই ছেড়েছে প্রায় 20 মিনিট পর। আমরা আশা করব যে গতবারের মতন এবারও একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় হজ পরিবহন আমরা সম্পন্ন করতে পারবো। আমার মন্ত্রণালয়ে কোনো কিছুর আমি ঘাটতি রাখি নাই এবং কোনো অনিয়ম পাইলে যার বিরুদ্ধে হবে আমি
সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য সার্বিকভাবেই প্রস্তুত। এদিকে আশকোনা হজ ক্যাম্পে খোঁজ নিয়ে জানা গেছে 1,01,758 জন হজ যাত্রীর মধ্যে শনিবার পর্যন্ত ভিসা পেয়েছেন মাত্র 14,180 জন। এমনকি সকাল 11:30 পর্যন্ত রোববারের পরের দুটি ফ্লাইটের অনেক হজ যাত্রীর ভিসা তখনও নিশ্চিত হয়নি সোমবারের ফ্লাইট ধরার কথা এমন অনেক হজ যাত্রীর ভিসাও। আসলে এইটুক একটা উদ্বিগ্নতা আমাদের রয়ে গেছে। যে ভিসা কটা ছবি জটিলতার কারণে হয়নি, সেটা কারিগরি বিষয় যত তাড়াতাড়ি সলভ হয়ে যায়, যদি হয়ে যায় আজকের মধ্যে, ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না। আর যদি আজকের মধ্যে না হয়, তাহলে একটু আমাদের পরবর্তী ফ্লাইটের বিষয়ে একটু সমস্যা হয়তো দেখা দিবে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে। জানা গেছে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত 285টি ফ্লাইটে হজ যাত্রীদের পরিবহন করা হবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার পর যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করে স্বাধীন বাংলাদেশের আদর্শকে ধ্বংস করাই জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু নিজের সন্তানের চেয়েও দেশের মানুষকে বেশি ভালোবেসে গেছেন। বঙ্গবন্ধুর হত্যার এই তদন্ত হোক, সেটা জিয়াউর রহমান চাই না। 81 সালে আমি যখন ফিরে আসি, ওই 32 নম্বর বাড়িতে আমাকে কিন্তু ঢুকতে দেয়নি। ওই বাড়ির গেটে, সেখানে রাস্তার উপর বসেই আমাকে আমার প্রয়াত পিতা মাতার জন্য দোয়া চাইতে হয়েছিল, ওখানে আমাদের মিলাদ করতে হয়েছিল। এই বাড়ি জিয়াউর রহমান সিল মেরে রেখে দিয়েছিল, ঢুকতে দেয়নি। খুনিদেরকে প্রশ্রয় দেওয়া, এই বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করা, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করা, বাংলাদেশ যে আদর্শ নিয়ে গড়ে উঠেছে সেই আদর্শকে চিরতরে ধ্বংস করা, এটাই ছিল তার চেষ্টা। কাজে আমি ওটাকে নিয়ে আসলাম। কাজে আমি এটুকুই বলবো, যে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অনেক চেষ্টা হয়েছে। শুধু আওয়ামী লীগ যখন সরকারে আসে, এদেশের মানুষ তখন কিছু পায়, তা আজ প্রমাণিত সত্য। আমি পিতা মাতা ভাই সব হারিয়েছি, আমরা 2 বোন। আমাদের জীবনের কোনো চাওয়া পাওয়া নেই, একটাই চাওয়া, যে যে জাতির জন্য আমার পিতা জীবন দিয়ে গেছেন আমার মা, আমার ভাইরা, সেই জাতির ভাগ্য পরিবর্তন করা, যেটা ছিল জাতির পিতার স্বপ্ন, দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যেটা তার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ করা, এটাই তো একমাত্র লক্ষ্য। অবশেষে মায়ের কোলে তুলে দেয়া হলো মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে হস্তান্তর করে। সন্তানকে কোলে পেয়ে মা বাবা খুশি হলেও মামলার প্রধান আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। এদিকে আগামী 2 থেকে 3 দিন পর্যবেক্ষণে রেখে মা ও মেয়েকে সুস্থ অবস্থায় বাড়ি পাঠাতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। দীর্ঘ 23 দিন নিবিড় পর্যবেক্ষণের পর কেবিনে মায়ের কোলে দেয়ায় খুশি মায়ের পেটে গুলিবিদ্ধ সেই শিশুটির মা বাবা। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 40 নম্বর কেবিনের সামনে মায়ের হাতে তুলে দেন দায়িত্বরত চিকিৎসক। মায়ের কোলে শিশুটিকে সুস্থ অবস্থায় দিতে পেরে খুশি সার্বক্ষণিক তত্ত্বাবধায়ক চিকিৎসক। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটা আজকে আমার কাছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। সৃষ্টিকর্তার কাছে এবং মহা আল্লাহ রাব্বুল আলামিন তার হাত ছিল বলে যে বাঁচা যাবে, তখন আমার বাচ্চাকে আমি ডক্টর বানাবো। মা হাসছে যে একটা সুস্থ বাচ্চাকে মাকে দিতে পারলাম, সেটার জন্য আমি খুবই আনন্দিত। তবে ওই ঘটনায় 16 জনের বিরুদ্ধে মামলা হলেও প্রধান আসামি সহ 6 জন এখনো গ্রেফতার না হওয়ায় হতাশ সুরাইয়ার বাবা। যারা গুলি করেছিল আমার ওয়াইফকে, এরা এখন মেন যে আসামি, এরা এখন ধরা পড়ে না। হাসপাতাল পরিচালক জানান, শিশুর শারীরিক অবস্থা ভালো হওয়ায় তাকে কেবিনে দেয়া হয়েছে। কার্ডিওলজি, যেমন আই স্পেশালিস্ট, যেমন স্কিনের ডাক্তার, সবাই মিলে আমরা বাচ্চাটাকে সর্বাত্মক যা চিকিৎসা দরকার সেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি এবং আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি বলা যায়। সব ঠিকঠাক থাকলে আমরা আশা করছি যে 2-3 দিনের মধ্যে হয়তো আরো অবস্থার উন্নতি হবে। গত 23 জুলাই মাগুরায় যুবলীগের 2 গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয় শিশু সুরাইয়ার মা নাজমা খাতুন। শেরপুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
এদিকে কুমিল্লায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। সকালে এই ঘটনার পর শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, শহরের শুভপুর এলাকায় নাদিম ও আনোয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে সকালে দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু দলের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় 5 বছরের শিশু হৃদয়ের হাতে ও পেটে গুলি লাগে। এই ঘটনায় শিশুটির বাবা একজনের নাম উল্লেখ করে বেশ কয়েকজনের নামে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। বাচ্চারা মান্দাসা যাইতে লইছিল আর তারা গোলাগুলি রাখছে, লাগানোর পরে গেরিত বাড়িতে লইছিল আর তারা গোলাগুলির ভিতরে গুলির ইন্দি দুইকে ইন্দি বাড়ি এসে হাতে রাখছে, মানে হাতে গুলির বর্তমানে ফেরে লইছে। একজন হচ্ছে বাবনা ফুসকুনির পাড়ের মিজান মিয়ার ছেলে, আর শুভ গুরু হয়েছে আনোয়ার হোসেন মমিন মিয়ার ছেলে। মানে তারা গ্রুপ বাহিনী 8-10 জন এক লগে থাকে। রাত দিন 24 ঘন্টা মাদক চলে। মনে করেন মাদক খাইতেও যায়, বা কই কিনতেও যায়, কই তারা বেছে মনে খাইয়ে সারা রাত রাস্তা ঘুরে। টুটু দিয়ে গুলি করছে আমরা শুনতেছি। এখন আমরা তদন্ত করে বের করতেছি, আমাদের অফিসার কাজ করতেছে মাঠে। তো বাচ্চা আনোয়ার যে হৃদয় নামের এক বাচ্চার গায়ে লাগছে, আনোয়ার গায়ে লাগে নাই। সে দৌড়ায় যখন যাচ্ছিল তখন গুলি করছে আনোয়ারকে। এই গুলিটা যায় হৃদয়ের ওই যে পেটে সামান্য জখমপ্রাপ্ত হয়েছে, ডাক্তার বলতে পারবে। এখন আউট অফ ডেঞ্জার বোঝা যাচ্ছে। মাদারীপুরে 2 স্কুল ছাত্রীকে নির্যাতন করে হত্যার ঘটনার প্রতিবাদও করতে দেয়নি পুলিশ। ব্যানার ছিনিয়ে লাঞ্ছিত করা হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের। পুলিশের এ ধরনের আচরণের প্রতিবাদ জানিয়েছেন তারা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাদা তাপনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের মোস্তফাপুরে বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে AH ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধনের আয়োজন করে। কিন্তু কিছুক্ষণ পরই কোনো ব্যাখ্যা না দিয়েই তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। ধাক্কা দিয়ে কেড়ে নেয় ব্যানার, লাঞ্ছিত করে শিক্ষক ও শিক্ষার্থীদের। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এ ধরনের বাধার তীব্র প্রতিবাদ জানায় শিক্ষক ও শিক্ষার্থীরা। যারা হত্যা করেছে তাদের শাস্তি চাই, কিন্তু পুলিশ সেখানে আমাদের মানববন্ধনে করতে দেয়নি। পুলিশ আমাদের প্রতিবাদ জানাতে দেয়নি, আমরা এর বিচার চাই। আমাদের সহপাঠীকে মারা হয়েছে, কিন্তু তাদের আমরা কি বিচার পাবো না? তাই আমাদের মানববন্ধন করতে দেয়নি পুলিশ। মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের যে 2 মেধাবী ছাত্রীকে হত্যা করেছে তার প্রতিবাদে আমাদের মানববন্ধন ছিল। প্রশাসনের বাধার কারণে মানববন্ধন সাময়িক আমি স্থগিত করলাম, বাধ্য হয়েছি। পুলিশ জানায়, প্রশাসনের অনুমতি না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে কোনো অন্যায়ের প্রতিবাদে মানববন্ধনে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয় না বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। মানববন্ধনটা কি বিষয়ে আমাদের কাছে কোনো অনুমোদন নাই, অর্থাৎ পুলিশের কাছ থেকে মানববন্ধনের কোনো অনুমোদন নেওয়া হয় নাই, এই জন্য মানববন্ধন করতে দেওয়া হচ্ছে। আইনের মধ্যে থেকে মানে পরিচ্ছন্নভাবে কেউ যদি তার যেইটা করতে চায়, প্রতিবাদ করতে চায় বা ডিসি স্যারের এখানে স্মারকলিপি দিতে চায়, ওয়েলকাম দিতেই পারে। গত 13 আগস্ট স্কুল থেকে ফেরার পথে সুমাইয়া ও হ্যাপিকে অপহরণ করে নির্যাতন চালায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে মারা যায় ওই 2 শিক্ষার্থী। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিরা এখনো পলাতক। সময় সংবাদ, মাদারীপুর। রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার রাস্তা খোঁড়াখুড়ির কারণে যানজট সহ বেড়েছে জনদুর্ভোগ। পথচারীরা বলছেন, বর্ষা মৌসুম এলেই বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজের নামে দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রাখার কারণে রাজধানীবাসীর চরম দুর্ভোগে পড়তে হয়। তবে উন্নয়নের স্বার্থে রাজধানীবাসীকে দুর্ভোগ মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা ওয়াসা। এদিকে রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা সহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয় যথেষ্ট বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। বিস্তারিত ফখরুল শাহিনের রিপোর্টে। 3 বছর আগে থেকে রাজধানীতে টেকসই পানির লাইন বসাতে ঢাকা ওয়াসা শুরু করে ডিস্ট্রিক্ট মেট্রো এরিয়া DMA প্রকল্পের কাজ। একই সঙ্গে পুরো রাজধানীতে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় বলে প্রতি বছরই টেকসই পানির লাইন বসাতে বিভিন্ন এলাকায় একটু একটু করে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে রাজধানীর মিরপুর, কলাবাগান, কাঁঠালবাগান ও কাটাবন সহ বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে এই লাইন। এতে দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রাখার কারণে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। খোঁড়াখুড়ির কারণে রিক্সা দাঁড়াতে যাচ্ছে না, তাছাড়া বাসার সামনে এরকম একটা অবস্থা, খুব বেশি কাদা। আজকে ওয়াসা রাস্তা খোঁড়াখুড়ি করে কেটে যাচ্ছে, আবার দেখবেন 1 সপ্তাহ পরে আসছে ডেসা।
দেশার পরে আবার আসছে আরেকটা, কেন আলাদা একটা রাস্তা সিলেক্ট করে দিই, দেন ওখান দিয়ে সবাই যাবে। ঢাকা ওয়াসা বলছে যতটা সম্ভব দুর্ভোগ কমিয়ে প্রকল্পগুলোর কাজ বাস্তবায়ন করা হচ্ছে। যখন সারা বছর পানি পাবেন তখন কষ্টের যে ভয় ছিল সেটা কিন্তু ভুলে যাবে। আমাদের কাজ হচ্ছে পেইনলেস কতটা করা যায়, অ্যাবসলিউট হবে না, এবং আমরা কিন্তু তাই করতেছি এবং যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করা হইতেছে। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন নিয়ম না মেনে প্রতিষ্ঠানগুলোর দায়সারা উন্নয়নমূলক কাজ করার ফলেই বাড়ছে জনদুর্ভোগ। রাস্তাতে যে মাটিগুলি উঠবে সেই সমস্ত মাটি সাথে সাথে তোমার ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। পাইপটা যেখানে বসানো হবে সেখানে তোমার ব্রিক সোলিং থাকতে হবে, জয়েন্টসগুলি যেখানে হবে সেখানে কংক্রিটের ঢালাই থাকতে হবে। এই পানির জয়েন্টগুলি প্রপারলি হয়েছে কিনা, ঢালাই দেওয়া হয়েছে কিনা, বিশেষ করে স্টর্ম সুয়ারেজ লাইনগুলি এবং ওই জায়গাটা কম্প্যাকশন করা হয়েছে কিনা কারো দেখার ক্ষমতা নেই। এদিকে রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে রাস্তা খুঁড়ে গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন পুনঃসংযোগ না দিয়ে রাস্তার নিচে সুড়ঙ্গ তৈরি করে কমন ডাক চালু করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডের কাওলায় নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮,৯৪০ কোটি টাকার কিছু বেশি। শেষ হতে সময় লাগবে ৩.৫ বছর। এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ৪৬.৭৩ কিলোমিটার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত নির্মাণ হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে এই রুটের টোল কত হবে তা এখনো নির্ধারণ হয়নি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় ৪৭ কিলোমিটার এই সর্বমোট দৈর্ঘ্য। এই প্রকল্প ব্যয় হচ্ছে ৮,৯৪০ কোটি ১৮ লাখ টাকা। ২০১৮ সালে আমরা পদ্মা সেতু চালু করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী। এর সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েও ঠিক ২০১৮ সালে ইনশাআল্লাহ হোপফুলি আমরা চালু করতে যাচ্ছি। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে স্বতন্ত্র স্কেলের দাবিতে সারা দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। উদ্বিগ্ন না হতে শিক্ষামন্ত্রীর আহ্বান। সর্বোচ্চ আদালতের নির্দেশে দুই বিচারপতির কথোপকথনের অডিও এবং তা নিয়ে আলোচনা অনুষ্ঠানের ভিডিও সিডি আকারে আপিল বিভাগে জমা দিয়েছে একাত্তর টিভি কর্তৃপক্ষ। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তা আদালতে জমা দেন তারা। মঙ্গলবার এই বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত। অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানিয়েছেন, বিচারাধীন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় টেলিভিশনটি আদালত অবমাননা করেছে কিনা তা বিচার করবে আপিল বিভাগ। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায়ের আগে আলোচনায় ছিল দুই বিচারপতির কথিত কথোপকথন ফাঁসের বিষয়টি। গত 10 আগস্ট আদালত অবমাননার শুনানির সময় দৈনিক জনকণ্ঠ এই কথোপকথনের বিষয়টি আদালতের নজরে আনেন। ওই দিন সন্ধ্যায় প্রধান বিচারপতি ও অপর আরেকজন বিচারপতির মোবাইল কথোপকথন প্রতিবেদন আকারে প্রচার করে বেসরকারি টেলিভিশন ৭১। এ নিয়ে আলোচনা অনুষ্ঠান করে টেলিভিশন কর্তৃপক্ষ। বিষয়টি আদালতের নজরে এলে পরদিনই ৭১ টিভির কাছ থেকে ওই অনুষ্ঠানের ভিডিও ও কথোপকথনের অডিও চেয়ে পাঠায় সর্বোচ্চ আদালত। রোববার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তা আদালতে দাখিল করেন ৭১ টিভি কর্তৃপক্ষ। ৭১ টিভি যেই ভিডিওটি জমা দেওয়া হয়েছে সেটির ওনারা দেখে শুনে মঙ্গলবার থেকে বলেছে এটা থাকবে, মঙ্গলবারে অর্ডার জন্য থাকবে। তো আমরা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করি, দেখি কি হয়। আদালতে উপস্থাপিত কোনো বিষয় কন্টেম্পটের কারণ হতে পারে না। বিজ্ঞ আদালত নিশ্চয়ই এই জিনিসটি বুঝবেন এবং তারা আমাদেরকে স্বাধীন সাংবাদিকতা করবার পথ প্রসারিত করবেন। তবে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারাধীন অবস্থায় কথোপকথন প্রচার এবং তা নিয়ে আলোচনা অনুষ্ঠান করা সঠিক হয়নি। তাতে আদালত অবমাননা হয়েছে কিনা এটা বিচার করবে আপিল বিভাগ। যেই সিডিটাকে আদালতে বাজাতে দেওয়া হয়নি সেটাকেই তারা সম্প্রচার করেছেন এবং টক শোতেও এই সমস্ত সম্বন্ধে আলাপ আলোচনা করেছেন। স্বাভাবিকভাবে বিচারাধীন কোনো বিষয়ে কোনো রকম সম্প্রচার করা বা আলাপ আলোচনা করা বা অভিমত ব্যক্ত করা এটা সঠিক না। এটা আদালতকে প্রভাবিত করার শামিল বলে আদালত সবসময় গণ্য করেন। এ বিষয়ে আগামী মঙ্গলবার পরবর্তী আদেশ দেবেন সর্বোচ্চ আদালত।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবসের প্রতি সম্মান রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবছর দেরিতে জন্মদিনের কেক কেটেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ। তিনি মনে করেন এর মাধ্যমে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত দিয়েছে বিএনপি। এই পদক্ষেপকে সামনে এগিয়ে নিতে সরকারকে সচেষ্ট হওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে আগে অথবা পরে যখনই হোক জাতীয় শোক দিবসের সম্মান নষ্ট করে জন্মদিনের কেক কেটে উদযাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আহমদ আরিফিন সিদ্দিক। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। সরকারি দলের আহ্বান এবং বিভিন্ন মহলের অনেক আলোচনা সমালোচনার পরও জাতীয় শোক দিবসের দিনে কেক কেটে ৭০তম জন্মদিন উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে অন্যান্য বছর দিবসের প্রথম প্রহরে জন্মদিন উদযাপন শুরু করা হলেও এবছর দেখা গেছে কিছুটা ভিন্নতা। গুলশান কার্যালয়ে রাত 9:15টার দিকে দলের সিনিয়র নেতাদের নিয়ে কেক কাটেন তিনি। বিএনপি চেয়ারপারসনের এই উদ্যোগকে ইতিবাচক রাজনৈতিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করলেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ। এমন উদ্যোগকে আরো সামনে এগিয়ে নিতে সরকারকে উদ্যোগী হওয়ারও পরামর্শ এই রাষ্ট্রবিজ্ঞানীর। বেগম জিয়া ডিড হার পার্ট, তার অংশে তার যা করার কথা তিনি করেছেন। মানে এই দিনের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের অনুরোধের প্রতি শ্রদ্ধা রেখে, মানে তিনি 16 তারিখে প্রথম প্রহরে 70 বছর পূর্ণ হওয়ার কেক কেটেছেন। রাজনীতির ক্ষেত্রে কোন রকম পদক্ষেপ এক পক্ষের ব্যাপারটা হতে পারে না, এটা দুই পক্ষকে একইভাবে এগিয়ে আসতে হয়। তবে জাতীয় শোক দিবসের দিনে বিএনপি নেত্রীর কেক কেটে জন্মদিন উদযাপনকে যে কোনো বিচারেই নেতিবাচক হিসেবে বর্ণনা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম. আরিফিন সিদ্দিক। যেটা খারাপ কাজ সেটা দেরিতে করলাম আর আগে করলাম বা পরে করলাম তাতে তো কিছু যায় আসে না। আমরা দেখতে হবে যে কাজটা করা হচ্ছে সেই কাজের প্রভাব কি, এই কাজটা কেন আমি করছি। জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে 75-এর 15ই আগস্টে ঘাতকদের আঘাতে শাহাদত বরণ করলেন। এটি জাতীয় শোক দিবস হিসেবে আমরা পালন করি। 16 কোটি মানুষ এদিন শোকে মুহ্যমান থাকে। জাতীয় শোক দিবস নিয়ে রাজনীতি না করে এই দিনটির মর্যাদা রক্ষায় সকল রাজনৈতিক দল সচেষ্ট হবে, এমন মত এই শিক্ষাবিদের। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আলোকসজ্জা করে মিথ্যা জন্মদিন পালন করে মানুষের মনে যে আঘাত দিয়েছেন তার জবাব 2019 সালের নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ দেবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বেগম জিয়াকে মিথ্যা জন্মদিন পালনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। যার এখন নাতনির জন্মদিন কেক কেটে করা উচিত, সেই ভদ্র মহিলা বেগম খালেদা জিয়া এখন 70 বছর বয়সে ভুয়া জন্মদিন পালন করলেন গতকাল কেক কেটে। এই হলো তার রাজনীতি, এই হলো প্রতিহিংসা রাজনীতি। আজকে বলবো এই ভুল পথে বেরিয়ে আসেন। কোটি কোটি মানুষ কালকে শোকের মধ্য দিয়ে পালন করলো, আর উনি আলোকসজ্জা করে তিনি তার ভুয়া জন্মদিনের কেক কাটলেন। লজ্জা, ঘৃণা মানুষের আজকে তিনি নতুন করে পেয়েছেন, এবং এর জবাব ইনশাল্লাহ 2019 সালে বাংলার জনগণ ভোটের মাধ্যমে দেবে আপনাকে। সম্প্রতি নির্বাচন ব্যবস্থা নিয়ে উচ্চ আদালতের দেয়া রায় বাস্তবসম্মত না হলেও এর মাধ্যমে সব দলের অংশগ্রহণে নির্বাচনের বিষয়টি স্বীকৃতি পেয়েছে বলে দাবি বিএনপির। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। দেশে কোনো আন্দোলন কর্মসূচি নেই বলে মন্তব্য করেন তিনি আরো বলেন, বিরোধী পক্ষের চাপে নয়, দলীয় অন্তর্কোন্দলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে সরকার। দেশে কোনো আন্দোলন না থাকা সত্ত্বেও, বিরোধী দল সরকারের প্রতি কোনো চাপ প্রয়োগ না করা সত্ত্বেও সরকার ভেতরে ভেতরে ভীষণ দুর্বল হয়ে উঠছে ক্রমাগত। জনগণের কথাটি ওই রায়ের মধ্যে উদ্ভাসিত হয়েছে। এর মধ্য দিয়ে যে বিষয়টি স্পষ্ট উঠেছে, স্বীকৃতি পেয়েছে, সেটা হচ্ছে যে শাসক দলের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। গত নির্বাচনটি সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে ছিল না বলেই উচ্চ আদালত থেকে এই রায়টি দিয়েছেন, যদিও রায়টি বাস্তবসম্মত নয় এবং এটা প্রয়োগযোগ্য নয়। প্রস্তাবিত 8ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ এবং ঘোষিত বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা। 31 আগস্ট পর্যন্ত প্রতি রোববার এই কর্মসূচি চলবে বলে জানান বিক্ষুব্ধ শিক্ষকরা। এমনকি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় না হলে ক্লাস ও পরীক্ষা বর্জন করে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। প্রতিবেদকদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। সকাল 10টা থেকে শুরু হয়ে কর্মসূচি চলে দুপুর 1টা পর্যন্ত। এ সময় অবিলম্বে দাবি না মেনে নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে যে অষ্টম বেতন কাঠামো সরকার ঘোষণা করেছে বা প্রস্তাবিত যে বেতন কাঠামো ঘোষণা করেছে, সেই প্রস্তাবিত বেতন কাঠামোতে শিক্ষকদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল 10টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্লাস বর্জন করে অবস্থান নেন শিক্ষকরা। পরে সেখানে সমাবেশ করেন তারা। আমরা আন্দোলনের থেকে আরো বৃহত্তর আকারে আন্দোলন করব, মৌন মিছিল করব, প্রয়োজনে আমরা আমাদের কর্মবিরতি শুরু করব, ক্লাস বন্ধ করব, পরীক্ষা বন্ধ করব এবং শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে খুলনা বিশ্ববিদ্যালয়েও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের 4 শতাধিক শিক্ষক। সরকারকে অবশ্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও 3 ঘন্টার জন্য ক্লাস বন্ধ করে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন। এ সময় দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও সাক্ষ্য গ্রহণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া পাবনা, দিনাজপুরে প্রস্তাবিত 8ম জাতীয় পে স্কেলকে বৈষম্যমূলক উল্লেখ করে এই কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে একই দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে কলা ভবনের সামনে ধর্মঘট পালন করা হয়। এ সময় তারা স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তনের জন্য অবিলম্বে বেতন কমিশন গঠন, আলাদা কাঠামো হওয়ার আগ পর্যন্ত 8ম বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের বেতন ও পদমর্যাদায় বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। গত 12 আগস্ট সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি রোববার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টার কর্মবিরতি এবং ধর্মঘট পালন করবে শিক্ষক সমাজ। এছাড়াও আগামী 20 আগস্ট সব বিশ্ববিদ্যালয়ে মুক্ত মঞ্চ করে শিক্ষকদের সই সংগ্রহ অভিযান শুরু হবে। প্রস্তাবিত 8ম জাতীয় বেতন কাঠামো এখনো মন্ত্রিপরিষদে পৌঁছায়নি, তাই শিক্ষকদের এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখতে সরকার সচেষ্ট বলে মন্তব্য করেন তিনি। বিকেলে নয়া মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনার সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা বলেন। ক্যাবিনেটে এটা কোনো আলোচনা হয় নাই, সুতরাং এখনো পর্যন্ত শোনা কথার উপর ভিত্তি করে তাদের এইরকম অবস্থার কোনো অশান্তিতে থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের শিক্ষকদের মর্যাদা, ইজ্জত, সম্মান সর্বোচ্চ থাকুক, এটা আমাদের শিক্ষামন্ত্রী আমরা চাই। এটার জন্য যা দরকার আমরা বলবো, করব। প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে যে তিনি বলেছেন যে এটা তো এখনো চূড়ান্ত হয় নাই, আর শিক্ষকদের ব্যাপারে যে পার্থক্য তৈরি হয়েছে এটা যাতে না হয় সেটা দেখবে। সিলেটের শিশু রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। সৌদি আরবে আটক কামরুলকে প্রধান আসামি করে 13 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। আইনমন্ত্রীর বেঁধে দেয়া 72 ঘন্টার মধ্যে চার্জশিট দিল পুলিশ। বিকেলে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলায় 13 জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। প্রধান আসামি হচ্ছে কামরুল ইসলাম। আপনারা জানেন যে উনি সৌদি আরবে আটক আছেন। যারা পলাতক আছে তাদেরকে আনার জন্য তাদেরকে মালকুরুক দেওয়া হবে এবং ওয়ারেন্ট দেওয়া হবে, মালকুরুক দেওয়া হবে। দেওয়ার পরে যখন এগুলো ফেরত আসবে তখনই মামলার কার্যক্রম শুরু হবে। এবং ইতিমধ্যেই মামলার মূল আসামি কামরুল বিদেশে আছে, তাকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, বিদেশের সাথে যোগাযোগ করা হচ্ছে। অবশ্যই অল্প কিছুদিনের মধ্যেই তাকে আনা হবে। পাকিস্তানের পাঞ্জাবে প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে শক্তিশালী বোমা বিস্ফোরণে স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। এতে 20 থেকে 25 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের কারণে কার্যালয়ের ছাদ ধসে পড়েছে। এছাড়া আশপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডন জানায়, স্থানীয় সময় দুপুরের দিকে এক আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলা চালায়। পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই জাংভি এই হামলার দায় স্বীকার করেছে। হামলার পরপরই পাঞ্জাবের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে
সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সুজা খানজাদা। এছাড়া 2014 সালে প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। কিশোর সাফ ফুটবলের খবর। প্রথমবারের মতো এই আসরের স্বপ্নের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে আফগানিস্তানকে 1-0 গোলে হারিয়ে জয়ের আনন্দে মাতে বাংলার কিশোররা। লাল সবুজের হয়ে একমাত্র গোলটি করেন সাদউদ্দিন। ফাইনালে ভারত অথবা নেপালকে পাবে বাংলাদেশ। কর্দমাক্ত মাঠে তারুণ্যের উচ্ছলতায় বাঁধনহারা উল্লাসে মেতেছেন বাংলাদেশের ফুটবলাররা। এমন আনন্দ তাদেরই মানায়, কারণ আসরে দাপটের সঙ্গে খেলে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপের স্বপ্নের ফাইনালে উঠেছে বাংলার কিশোররা। সেমির মঞ্চে শক্তিশালী আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে টিকিট কাটেন শাওন নিপুরা। এর আগে কানায় কানায় পূর্ণ সিলেট জেলা স্টেডিয়ামে ইতিহাস গড়ার লক্ষ্যে 4-1-4-1 ফরমেশন নিয়ে মাঠে নামে জিলানির শিষ্যরা। আফগানরাও ছিল আক্রমণাত্মক, কিন্তু ম্যাচের শুরু থেকে আগ্রাসী ঢঙে খেললেও আফগানিস্তানের জমাট রক্ষণ দুর্গে ফাটল ধরাতে পারছিল না স্বাগতিক কিশোররা। উল্টো ম্যাচের বয়স যখন 34 মিনিট, তখন ডি বক্সের মধ্যে আফগান মিডফিল্ডার আব্দুল নাসিরকে বাধা দেন স্বাগতিক ডিফেন্ডার আতিকুজ্জামান, যা থেকে আতিক কার্ড না পেলেও বিতর্কিত পেনাল্টি পেয়ে যায় সফরকারীরা। কিন্তু আমিদ হায়দার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে নেচে ওঠে স্টেডিয়ামে উপস্থিত হাজারো স্বাগতিক সমর্থক। এরপর গোলের জন্য মরিয়া চেষ্টা করেও ব্যর্থ দুদল বিরতিতে যায় গোলশূন্য থেকে। দ্বিতীয়ার্ধে দ্রুত বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। কর্দমাক্ত মাঠের প্রতিবন্ধকতা কাটিয়ে আরো আগ্রাসী হয়ে ওঠে জিলানির শিষ্যরা। নিপু সাদরা মুহুর্মুহুর আক্রমণে কাঁপিয়ে দিতে থাকে আফগান রক্ষণ দুর্গ। অবশেষে সফলতা আসে খেলার 55 মিনিটে। সাদউদ্দিনের বাপার দুর্দান্ত শট আফগানিস্তানের জালের ঠিকানা খুঁজে পেলে লাল সবুজের ফুটবলারদের সঙ্গে নেচে ওঠে পুরো স্টেডিয়াম। পরে ম্যাচে ফিরে আসার প্রাণপণ চেষ্টা চালায় আফগান কিশোররা। বাংলাদেশও কম যায় না। বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন জিলানির শিষ্যরা, তবে তাতে ক্ষতি হয়নি। একমাত্র গোলের সঙ্গে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে শাওনের দল। শায়লা পারভিন, সময় সংবাদ। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। হজ ফ্লাইট শুরু। সৌদি আরবের উদ্দেশ্যে সকাল থেকে ছেড়ে গেছে 2টি ফ্লাইট। অনিয়ম হলে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। যুদ্ধাপরাধীদের পুনর্বাসিত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা নস্যাৎ করতে চেয়েছিলেন জিয়াউর রহমান। জাতীয় শোক দিবসের স্মরণ সভায় প্রধানমন্ত্রী। মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়াকে 23 দিন পর তুলে দেওয়া হলো মায়ের কাছে। এবার কুমিল্লায় 2 গ্রুপের সংঘর্ষে পড়ে আরেক শিশু গুলিবিদ্ধ। মাদারীপুরে 2 স্কুল ছাত্রীকে নির্যাতন করে হত্যার ঘটনার প্রতিবাদও করতে দেয়নি পুলিশ। ব্যানার ছিনিয়ে লাঞ্ছিত করেছে শিক্ষক শিক্ষার্থীদের। এবং সিলেটে আফগানিস্তানকে 1-0 গোলে হারিয়ে কিশোর সাফ চ্যাম্পিয়নশিপের স্বপ্নের ফাইনালে বাংলাদেশ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।